সামনে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাষ্ট্রপতি অপসারণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল, কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির সামনে অপেক্ষা করছে। যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ, আর যদি এই রাজনীতির যে শতরঞ্চি বা রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাতে 19-20 হয়, হেরফের হয়, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি, যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায়, অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোনো একটা জিনিস গ্রহণ করেছি, পেয়েছি, ভোগ করেছি, ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান, দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা ডেকে নিয়ে এসেছে। আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধে কোনো কাজ করেছি, বা আমার একটা সার্কেল আছে, জীবনের একটা রোড ম্যাপ আছে, যেটা পরিণত বয়সে প্রতিটা মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয়, কোন কাজটি করা অশোভনীয়। চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে। ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে। ও হঠাৎ অলি আল্লাহ হতে চাইলে, মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে, ওদিন সে জুতো চুরি করে না, কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে। আবার কোন একজন অলি আল্লাহ গাউস কিন্তু পীর মা শায়েখ, সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউ চুরি করে বসলো, সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয়। যে মানুষ দাতা, অন্যকে দেয়, সে মানুষ যদি কোনো কারণে অন্যের একটা জিনিসের প্রতি লোভ হলো, যে উইস, এই লোকটা যদি আমাকে সেটা দিত, এবং সেই লোকটা তাকে সেটা দিল, সে চেয়ে নিল বা চাইলো না, এমনি দিল, দেখবে যে তার সেই দাতা যে গুণাবলীটা, সেটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। সে আর দাতা থাকতে পারবে না, গহিদা হয়ে যাবে। ভোগী যে মানুষ মানুষকে খাওয়ায়, শুধু মানুষকে খাওয়ায়। আমার বক্তব্যের শুরুতেই আমি চলমান স্বাধীনতা সংগ্রামে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমাদের বুঝতে হবে যে বর্তমান শতাব্দীতে, এই শতকের সবচেয়ে ভয়াবহ যে স্বৈর শাসক, ভয়াবহ যে ফ্যাসিস্ট শাসক, তার নাম হচ্ছে শেখ হাসিনা। তাকে মানুষ হিসেবে কল্পনা করতে আমার সমস্যা হয়। আমি তাকে ঠিক মানুষ হিসেবে কল্পনা করতে পারি না। তিনি একজন রক্ত পিপাসু নরপিশাচ, এবং এই যে একটু আগে বলছিলেন মাছের মায়ের পুত্র শোক, তিনি কি পরিমাণ ভণ্ডামি করতে পারেন, এটাতে বোধহয় আর কেউ তার ধারে কাছেও আসতে পারবে না, কোনো স্বৈরশাসকই। তবে আনন্দের বিষয় হচ্ছে যে তার ভণ্ডামিকে বাংলাদেশের জনগণ এখন চিনে ফেলেছে, এবং তার ভণ্ডামিতে এখন আর কোনো কাজ হচ্ছে না। শেখ হাসিনার যে চরিত্র, আমি তাকে সিরিয়াল কিলার মনে করি। কারণ এই যে গণহত্যা তিনি চালাচ্ছেন গত 10 দিন বা গত 2 সপ্তাহ ধরে, প্রায় এর আগেও তো তিনি 16 বছর ধরে কিছুদিন পর পর গণহত্যা চালিয়েছেন। আপনি যদি প্রথম থেকে শুরু করেন, তাহলে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড চলেছে আর্মি অফিসারদের, এবং তিনি শুরুই করেছেন আর্মি অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে। তারপরে তিনি জামাত শিবিরের ছেলেপেলেদের উপরে গণহত্যা চালিয়েছেন। তারপরে আপনার মনে আছে সাইদি সাহেবের যখন রায় হলো, তখন যে আন্দোলন হলো, সেই আন্দোলন দমানোর জন্যও কিন্তু গণহত্যা চালিয়েছেন। আমার মনে আছে আমি তখনও জেলের বাইরে, একদিনে 144 জন নিহত হয়েছিল। তিনি গণহত্যা চালিয়েছেন। তারপরে শাপলা চত্বর গণহত্যা চালিয়েছেন। 2015 আন্দোলনের সময় তিনি বিএনপি জামাত যখন আন্দোলন করছে একসঙ্গে গণহত্যা চালিয়েছেন, এবং এখন আবার তিনি গণহত্যা চালাচ্ছেন, এবং তার সঙ্গে তার যে গুম করার রেকর্ড, সেগুলো তো আছেই। সুতরাং শেখ হাসিনা একজন শুধু যে সিরিয়াল কিলার তাই নয়, তিনি একজন চরম দুর্নীতিপরায়ণ এবং একজন দেশদ্রোহী। বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বিসর্জন দিয়েছেন দিল্লির কাছে। সুতরাং এই ব্যক্তির পরিণতি কি হতে পারে? অনেকে বলে থাকেন তার পরিণতি তার পিতার মতো হবে। আমি মনে করি এটা তার পিতার জন্য তার পিতার স্মৃতির জন্য খুব ভালো হবে না। কারণ
তার পিতার যে অপরাধ ছিল তার থেকে শতগুণ বেশি অপরাধ তিনি করে ফেলেছেন। কাজে শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি শেখ হাসিনার যদি হয় তাহলে সেই পরিণতি কম হবে, তার অপরাধের তুলনায় কম হবে বলে আমি মনে করি। সেই কারণে আপনি যে প্রাথমিক বক্তব্যে যেটা বললেন চসেস্কুর যে পরিণতি রোমানিয়ার স্বৈরশাসক, সেটার সাথে আমি মনে করি সেরকমই কিছু একটা তার হওয়া উচিত। হবে কিনা সেটা আল্লাহ তাআলা জানেন। তবে একটা কথা বলে রাখি আপনাকে যে মহান আল্লাহ তাআলা যিনি রহমানুর রহিম, তিনি কিন্তু জালিমের জন্য কাহার রূপে আসেন, জালিমকে তিনি শাস্তি দেওয়ার জন্য কিন্তু কাহার রূপে আসেন আল্লাহ। কাজেই হাসিনার মতো জালিমকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দেবেন, তার সময় মতো শাস্তি দেবেন। তবে জনগণের উদ্দেশ্যে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে চসেস্কুর পরিণতি যখন রায় হলো তখন 1989 সালে সেই আন্দোলন দমানোর জন্য কিন্তু 1989 সালে ওখানে যে বিপ্লব হয় জেলের বাইরে, সেই বিপ্লব একদিনে 144 জন নিহত হয়েছিল চসেস্কুর স্বৈরশাসনের পতন ঘটে। এবং তারপরে যে বিপ্লবী সরকার তারপরে শাপলা চত্বর বিচার করে এবং বিচার করে 2015 ফায়ারিং স্কোয়াডের সময় তিনি বিএনপি জামাত যখন আন্দোলন করে, যেটা মানে বিবেচনার বিষয় যে এই যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, এটা কিন্তু টেলিভিশনে দেখানো হয়েছিল, মানে জনগণ দেখতে চেয়েছিল তার সাজা, তো জনগণ কিন্তু দেখেছিল, লাইভ টেলিভিশনে তার মৃত্যুদণ্ড দেখানো হয়েছিল। এবং ফায়ারিং স্কোয়াডটা মানে হচ্ছে তার অফিসের পেছনেই তাকে নিয়ে যে ওখানে গুলি করে ফেলা হয়। জি জি, ওখানে গুলি করে মারা হয়েছে, টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। মিলিটারি, তার জন্য একটা মিলিটারি কন্টিনজেন্ট দাঁড়ানো ছিল এবং তারা গুলি করে তাকে হত্যা করেছিল চসেস্কুকে। তো আমি মনে করি শেখ হাসিনার জনগণের আদালতে এই ধরনের বিচারই হওয়া উচিত এবং এই ধরনের একটা পরিণতি হওয়া উচিত। তার পিতার মতো পরিণতি হলে আমি মনে করবো এটা কম হয়ে গেল তার অপরাধের তুলনায়। তো এবং সে যে গণহত্যা এখন চালাচ্ছে এবং যত মানুষকে সে হত্যা করলো, শিশুও তার হাত থেকে রক্ষা পায় নাই। যেমন করে ইসরায়েল শিশুদের হত্যা করছে গাজাতে, ইসরায়েল হত্যা করছে, ধরেন শত্রু দেশে গিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে গাজাতে। আর বাংলাদেশে শেখ হাসিনা নিজের দেশের জনগণের উপরে গণহত্যা চালাচ্ছে। এবং আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যদি দেখেন তো কোন রাষ্ট্রে এভাবে নিজের দেশের উপরে গণহত্যা চালানোর নজির কিন্তু খুব বেশি নাই, যদি না সিভিল ওয়ার হয়ে থাকে। যেমন ধরেন সিরিয়াতে সিভিল ওয়ার হয়েছে, ইরাকে সিভিল ওয়ার হয়েছে, তো সেখানে অনেক বেশি মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো নিরস্ত্র, তারা তো বাচ্চা ছেলে মেয়েরা, তারা খুব যুক্তিসঙ্গত একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তাদেরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনার খুনি বাহিনী, এটা তো অকল্পনীয়। এটা পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত হয়নি। এমনকি বাংলাদেশের ইতিহাসে যদি আমরা চিন্তা করি তাহলে একমাত্র 71 সালের যে 25শে মার্চের রাতের গণহত্যা এবং তারপরের দিন যে গণহত্যা চলেছিল 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যেটা করেছিল, তার সঙ্গে তুলনীয়। আপনি তো ঢাকা শহরের দৃশ্য দেখতে পেয়েছেন যে কি চলেছে 18-19 তারিখে। আমাকে একজন বলল যে বাংলাদেশ থেকে এসে খবর দিল আমাকে, মোহাম্মদপুর এলাকায় নাকি লাশের সারি পড়েছিল রাস্তায়, গুলি করে মারা হয়েছে। সেনাবাহিনীর লোকজন নিরস্ত্র জনগণের সামনে মেশিন গান সারিবদ্ধ করে রেখে সেখানে তারা শুয়ে গুলি করেছে এমন ভাবে যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। যে সেনাবাহিনী মিয়ানমারের সাথে যুদ্ধ করতে পারে না, মিয়ানমার থেকে গুলি আসে বাংলাদেশে একটা টু শব্দ করতে পারে না, যে সেনাবাহিনী ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছে, সেই সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপরে তাদেরই টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে গণহত্যা চালাচ্ছে। এই দৃশ্য আমরা দেখলাম বাংলাদেশে। এরকম কোন দৃশ্য আমার মনে হয় না পৃথিবীতে এর কোন দ্বিতীয় আর কোন উদাহরণ আছে। কারণটা হয়েছে কি জানেন, সব থেকে বড় ভণ্ড পৃথিবীর, সব থেকে বড় নরপিশাচ শেখ হাসিনা, এবং সে গত 16 বছরে আরো ভণ্ডদের তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশে। আপনি আমার আল্লাহ রহমতে হজ করার সৌভাগ্য হয়েছে, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন।
হজে পাথর ছুঁড়তে হয় শয়তানকে লক্ষ্য করে, এবং বড় শয়তান এবং ছোট শয়তান আছে সেখানে। শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় শয়তান, এবং সেই বড় শয়তান ছোট শয়তানগুলো তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশের মধ্যে। আপনার সেনাবাহিনীর কিছু অফিসারের বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে। একজন বলছে যে আমরা যদি লাইভ বুলেট ব্যবহার করি তাহলে 5 মিনিটের মধ্যে আমরা এই আন্দোলন ঠান্ডা করে দিতে পারি। এটা একজন সেনাবাহিনীর অফিসারের বক্তব্য, জনগণ সম্পর্কে বলছে। আইএসপিআর কি বলছে? আমরা জনগণের পাশে দাঁড়াই। আর সেনা অফিসার বলছে যে 5 মিনিটের মধ্যে আমরা ঠান্ডা করে দিতে পারি। আর একজন ব্রিগেডিয়ার একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সেনা কথা বলছে। মোহাম্মদপুরের আমি যে রাস্তার বর্ণনা দিলাম, এই ছবিটা তো সবার কাছে আছে, এই ভিডিওটা আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং এই ভিডিওটা আন্তর্জাতিক মিডিয়াতেও আমি দেখেছি, টিআরটিতে দেখেছি। বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা কি অপপ্রচার? বাংলাদেশের প্রত্যেকটা আর্মি চিফ যে ভারতের নির্দেশে অ্যাপয়েন্টেড হয়, এটা কি অপপ্রচার? যেটা আপনার অনুষ্ঠানে, আপনার মনে আছে নিশ্চয়ই, জেনারেল সরওয়ার্দী নিজে আপনার অনুষ্ঠানে বলেছিলেন, ভদ্রলোক জেলে বোধ হয় এখন, সরওয়ার্দী বলেছিলেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো আর্মি চিফ নিয়োগ দেওয়া হয় না। এটা কি অপপ্রচার? আপনি জানেন যে বাংলাদেশকে যখন মঈন ভারতের হাতে তুলে দিল 1/11 সময়, সেটা কি অপপ্রচার ছিল? প্রণব মুখার্জি তার বইতে যে লিখেছিলেন যে মঈন তার চাকরি বাঁচানোর জন্য তার কাছে হাতে পায়ে ধরেছিল, এটা কি অপপ্রচার? এই সেনাবাহিনী চোখের সামনে 57 জন সেনা অফিসার নিহত হয়েছে বিডিআরে, এবং এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে, একটা গুলিও ছুটতে যায় নাই। তাদের ব্রাদারদের, তারা তো সব ব্রাদার বলে, ব্রাদারদের বাঁচাতে যায়নি। তাদের 2 দিন ধরে অত্যাচার চলেছে পরিবারের উপরে, নারীদের উপরে অত্যাচার চলেছে, তারা কেউ বাঁচাতে যায়নি। এটা কি অপপ্রচার? তারা ভারত যখন প্রায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বাংলাদেশের জনগণকে খুন করছে ইয়েতে কি বলে বর্ডারে, এবং এই সেনাবাহিনী শুধু চুপ করে আছে না, এই সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয়। এটা কি অপপ্রচার? এই ওয়াকার যে এখন আর্মি চিফ, তিনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি অপপ্রচার? এই ওয়াকার যখন 9 ডিভিশনের চিফ ছিলেন, তখন মোদি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল, আমি তখন জেলে। এই ওয়াকার মোদিকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব থেকে আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদিকে স্যালুট করা। এটা কি অপপ্রচার? তাহলে কোনটা অপপ্রচার? কাজে এই সেনাবাহিনী জনগণের, ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে, এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ পুলিশ র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে। তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে, তারপরে জনগণ পিছনে চলে গেছে। কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মির বিরুদ্ধেও লড়াই করবে, এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে। কাজে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে? এদের যদি বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো লিগ্যাল কিংবা মরাল রাইট নাই, কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। এটা তো করছেই না, তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে, এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি, এই তুলে ধরাকে তারা বলছে অপপ্রচার। কিন্তু এগুলো বলে লাভ নাই কোনো, বুঝলেন? জনগণ এদেরকেও চিনে গেছে, শেখ হাসিনাকেও চিনে গেছে, এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়ার বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে, তার নাম হচ্ছে শেখ হাসিনা, এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে। যেমন ধরেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন,
বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে যে দেয়, তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলের সবাই কিন্তু ক্ষিপ্ত, সৈনিকরা খুবই ক্ষিপ্ত, তো মিড লেভেল অফিসাররা কিছু করতে পারতেছে না, এই রকম নানা ধরনের তারা বক্তব্য দেয়। এখন ধরেন কেন করতে পারবেন না, অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়? না না, এগুলো গা বাঁচানো কথা, গা বাঁচানো কথা বলে লাভ নাই। আরেকটা কথা বলি আপনাকে, কোন রিটায়ার করার পরে হিরো হয়ে লাভ নাই। রিটায়ার করার পরে যারা হিরো হয় তাদেরকেও জনগণের চিনে রাখা দরকার। রিটায়ার করে যাওয়ার পরে টকশোতে এসে বড় বড় কথা বলবেন, এটা মানা যাবে না। আপনি চাকরিতে থাকা অবস্থায় কি ভূমিকা পালন করেছেন সেটাই জনগণের কাছে বিচার্য হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের ভুল ভেঙে গেছে। বাংলাদেশের জনগণ ভুল করেছে, শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে চিনতে বাংলাদেশের জনগণ ভুল করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সকল ভুল এখন ভেঙে গেছে। ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার, সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার। কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য। আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা, আমাদের সন্তানের বয়সী যারা, তারা জীবন দিচ্ছে, তো আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো। জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের ভবিষ্যতে আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখতে হবে মনে হয়, সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ বা প্রশাসন, যে কেউ সত্য কথা বললে তার কোর্ট মার্শাল হবে না, কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না, কেউ সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না, তাকে সাসপেন্ড হবে না। এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহমুদ শেখ হাসিনা ভয় পাবে কেন? এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মির্জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি। রাইট, কারোর উপর ডিপেন্ড করার কিছু নেই, কাউকে মহান বানানোর কিছু নাই। মানে স্পেসিফিক কোনো বাহিনীকে দেশপ্রেমিক বলার কোনো প্রয়োজন নাই। জনগণ দেশ, বাংলাদেশে শোনেন, গত 18 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশদ্রোহী এই দেশের।
এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। অন্তত গত 15 বছরে এটি হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন 18 বছর, 11 থেকে। তো মাহমুদ ভাই, হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে, তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি দুটি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম করায়, নিজের শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধান, সব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারের প্রতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধহয় এরপরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা এরকম 6 মাস, 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। তো এখন এই মতিন কিন্তু এটা নিয়ে একটু বেশ প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, আমি দেখি। এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু যাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানে প্রোডাক্ট হচ্ছে মতিন। তো এই মতিন, সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া, ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, অলরেডি নিয়েছে, তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে, যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে। আপনার কাছ থেকে একটু শুনি, বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়া যদি থাকে। এটা হাসিনার এ টিম, বি টিম, সি টিম না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বি টিম, সি টিম। এটা হাসিনা নিয়োগ দেয় নাই, এদেরকে ভারত নিয়োগ দিয়েছে। কারণটা হচ্ছে কি, ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন, গত ধরেন 7 দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে। এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা, তারপরে অন্যান্য যেগুলো আছে, ইন্ডিয়া টুডে, তারপরে দি হিন্দু, এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন, একদম এই ল্যাঙ্গুয়েজ, যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে। তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে? তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে। এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ। তো সোহেল তাজকে, এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে, আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমল বলতে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলো, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এবং আরো মনে করা দরকার, জনগণ ভুলে গেছে, বাংলাদেশে যে গুমের কালচার, বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার, বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার, এটা শুরু করেছিল সোহেল তাজ। সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল, আত্মীয় গন্ডগোল। যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেল তাজ, শেখ সেলিম আত্মীয়। তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায়, এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই। এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে, তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে। কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে,
এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার, এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে। এবং আরো বলি আপনাকে, এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটিউয়েন্সির এমপি। কাজেই তাদের পরিবার এই সরকার, এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার। আমরা যেন এটা ভুলে না যাই। কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন, এটাও একটা ভণ্ডামি। হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলেন? তো সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে, যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে, পট পরিবর্তন হলে এই সোহেল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে, জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে। কাজে জনগণের সাবধান থাকতে হবে। এ তো গেল সোহেল তাজ। জাতীয় কি কমিশন, জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল? জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবার? এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে তারা জয়েন্ট কনভেনার, একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী। কে এই সুলতানা কামাল চক্রবর্তী? সুলতানা কামাল চক্রবর্তী ১/১১ কুশীলবদের একজন। জনগণকে মনে করিয়ে দিচ্ছি, আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ। এই সুলতানা কামাল চক্রবর্তী আরো ৩ জনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে, এবং রিজাইন করার মাধ্যমে ১/১১ পদ প্রশস্ত হয়, আপনাদের মনে আছে এটা? কাজে ১/১১ যে সরকার এসছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য, ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে, সেই ঘটনা, সেই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী। আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট, ভারতীয় এস্টাবলিশমেন্ট, ভারতীয় ডিপ স্টেট, ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে, তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন। এবং তিনি, আপনার মনে আছে যখন শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়, তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে। তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন। আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট, বুঝতে পারলেন? ইন্ডিয়া তৈরি করেছে এদেরকে। তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি ভাবতে পারেন, গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক আজকের মতো। আজকে যেটা হচ্ছে, তার ট্রেনিং কবে শুরু হয়েছিল? তার ট্রেনিং তো শুরু হয়েছিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে। সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে। আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে, কোন লিগাল রাইটে তিনি করছেন? এ তো গেল। এবং আরেকটা বলে রাখা দরকার, তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা। তিনি যা করবেন শেখ হাসিনার নলেজে রেখেই তিনি সব করবেন। আসলে ইন্ডিয়া করাচ্ছে, আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া করাচ্ছে। এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প। জাস্টিস মতিন, তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, তবু আবার মনে করিয়ে দিই, যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো, যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে, যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে, আপনি জানেন তো এটা, যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই, সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায়, প্রত্যেকে, যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায়। আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত, এই আদালত আমি মানি না, এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি, কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইবো না। আমি তো সত্য কথা লিখেছি। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি সত্য কথা লিখেছি। তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তার মানে সত্য ডিফেন্স না, তাহলে কি মিথ্যা ডিফেন্স? তো এই হচ্ছে তার নৈতিক জায়গা, তার মরাল জায়গা হচ্ছে এটা। এবং তিনি কেন করেছিলেন জানেন? সেটাও একটু জেনে রাখা দরকার জনগণের। তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন, এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার 1 মাস পরে। সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন, এই জন্য তিনি শেখ হাসিনার পা চাটছিলেন তখন। কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস। শেখ হাসিনা কাকে করেছিল? খায়রুল হককে করেছিল।
তাকে সুপারসিড করে, মতিনকে সুপারসিড করে খায়রুলকে চিফ জাস্টিস বানিয়েছিল, এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন। এই গর্তের ভিতরে থাকা প্রাণীদের সম্পর্কে জনগণের সাবধান থাকতে হবে। 3 নম্বর কি বললেন? জেডাই খান পান্না, তিনি একজন আপাত মস্তক আওয়ামী লীগের দালাল। তবে আওয়ামী লীগের দালাল একজন। তবে মাহমুদ ভাই ধরেন জেডাই খান পান্না আবার ধরেন আমার লয়ার ছিলেন, আমি যখন জেলে ছিলাম আমার বোনেরও লয়ার ছিলেন, তিনি আমাদের মানবাধিকার কেসগুলো অনেক নেয়নি জানি আর কি, একজন পরিপূর্ণ আওয়ামী লীগার, তিনি একজন সেটা ভিন্ন বিষয়। কে শোনেন, এদের তো টাকা রোজগার করতে হয়, উকিলদের তো টাকা রোজগার করতে হয়, কাজে কে কোন মামলা নিল এটা গুরুত্বপূর্ণ না। হি ইজ আউট অ্যান্ড আউট আওয়ামী লীগের। তাহলে আপনি কারা গণ তদন্ত কমিশন করছে? সুলতানা কামাল চক্রবর্তী, ভারতের এজেন্ট, তারপরে ট্রুথ ইজ নো ডিফেন্সের জাস্টিস মতিন, জেডাই খান পান্না। আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না। তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে, হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে। আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে, সবার প্রতি, আমি একজন প্রবীণ মানুষ, আমার অ্যাডভাইস আপনাদের কাছে, সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন, সবকিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে, সবগুলো ভিডিও, সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে। আমারও একটা সংগঠন আছে, আপনি জানেন, আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত, সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনস্টিটিউট, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ। আমরাও কিন্তু আর্কাইভ করছি, আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি। কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন, আগে শেখ হাসিনা নামক দানবের মনস্টারের পতন হোক, আমরা তারপরে বিচার করব। এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন? শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছেন, তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা, এবং বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের বি টিম ছাড়া আর কিছু না। কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি। আমি জনগণকে বহুবার সতর্ক করেছি, পূর্বেও করেছি, আবারও সতর্ক করছি, এদের সম্পর্কে সাবধান থাকেন। না, এবং মাহমুদ ভাই ধরেন এই যে যখন তারা বলবে যে জাতীয় শব্দটা যখন লাগাবে তখনই আপনার সন্দেহের জায়গাটা আরো বেশি। তাদেরকে এই জাতীয় লাগানোর অধিকার কে দিল? মানে তারা কিসের জাতীয়? মানে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বিষয় যদি হয় সেটা জাতীয় হইতে পারে। তো তারা দেখেন এমন একটা নাম চুজ করছে যে নাম থেকে ধরেন ইন্টারন্যাশনালি তারা যদি কোনো স্টেটমেন্ট দেয় বা যেটা দেয়, ইন্টারন্যাশনালি বলা হবে যে ন্যাশনাল এই কমিটি থেকে এটা বলা হয়েছে না, কারণ এদেরকে প্রমোট করে তো ইন্ডিয়া থেকে, এবং আপনি জানেন পশ্চিমের নানা দেশে ইন্ডিয়ান লবি খুব সক্রিয়। কাজে ইন্ডিয়ান লবি এবং ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম মিলে বাংলাদেশে কতগুলো প্রাণী তৈরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার নস্যাৎ করবার জন্য কিছু প্রোডাক্ট তৈরি করেছে এই ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম এন্ড হিন্দুত্ববাদী ভারত মিলে। এই যতগুলো নাম আমরা আলোচনা করছি এগুলো সব তাদের প্রতিনিধি। কাজে এদের সম্পর্কে জনগণকে সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি। এখন দেখা যাক এরা কি করেন।